আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপোষ নয়, ঐক্যমত্য কমিশনের বৈঠকে বললেন প্রধান উপদেষ্টা। জুলাই সনদের দলিল সব মানুষের কাছে পৌঁছে দেওয়ার তাগিদ। ৩.৫ দশক পর শান্তিপূর্ণ পরিবেশে চাকসু নির্বাচন শেষে চলছে গণনা, আগামীকালের রাকসু নির্বাচন ঘিরে প্রস্তুতি। এবং সভ্যতা রক্ষায় বিশ্বের সংরক্ষণ সক্ষমতা বাড়াতে নীতিমালা ও আইনি পদক্ষেপের আহ্বান, যথাযথ অর্থায়ন নিশ্চিতের তাগিদ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। জুলাই সনদের চূড়ান্ত খসড়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক চলছে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ওই বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নিচ্ছেন। সেখানে আছেন সহকর্মী জানাতুল বাকিয়া কেকা। সরাসরি যাচ্ছি তার কাছে। কেকা, বৈঠকের সবশেষ খবর আমাদের জানান। ঠিক আছে। হ্যাঁ, ধন্যবাদ। যেটা বলছিলাম যে আসলে জুলাই সনদের স্বাক্ষর সই নিয়ে আজকে বিস্তর আলোচনা হলো। হঠাৎ এই আলোচনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশন বিকেলে রাজনৈতিক দলগুলোকে হঠাৎই চিঠি দিয়ে ডেকেছেন। তখন কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের উৎকণ্ঠা ছিল যে আসলে কী কারণে হঠাৎই তাদের ডাকা হয়েছে। পরে কিন্তু আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। কিন্তু খবর হলো বাম জোটের 5টি দল কিন্তু বলেছে যে জুলাই সনদের যে পটভূমি এবং অঙ্গীকারে তাদের কিছু কথা, যেগুলো তাদের বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা 71-এর সাথে সাংঘর্ষিক, এবং তারা বলছে 71-এর যে মূল্যবোধ, 71-এর যে চেতনা, সেই চেতনার আলোকে যে বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানের মূল 4টি নীতিকে বাদ দিয়ে নতুন করে 3টি যুক্ত করা হবে কিনা এই বিষয়টি স্পষ্ট নয়। তারা 150-এর 2 ধারা, বিদ্যমান সংবিধানের 150-এর 2 ধারা সংযুক্ত না করলে জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে আজকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে। কালকে এই বিষয়ে বাম জোটগুলো 5টি দল, সিপিবি, গণফোরাম, বাংলাদেশ জাসদ, মার্ক্সবাদী বাসদ, এবং এরা এই 5টি জোট কিন্তু আগামীকালকে প্রেস ব্রিফিং করে বিশদ জানাবে। আরেকটি খবর, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদও কিন্তু বলেছেন জুলাই সনদে তারা স্বাক্ষর করবে আন্তরিক, তবে জুলাই সনদে নোট অফ ডিসেন্টের বিষয়গুলো সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এনসিপি কিন্তু বলেছে যে জুলাই সনদ তারা স্বাক্ষর করবে কিনা বিষয়টি এখনও বিবেচনাধীন, কারণ তারা জুলাই সনদ বাস্তবায়নের যে রূপরেখা, সেই রূপরেখাটা সুস্পষ্ট করেনি বলে তাদের সরকারের কাছে এক ধরনের আহ্বান যে সুস্পষ্ট করুন জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা, তারপরেই তারা বিবেচনা করবে জুলাই সনদে স্বাক্ষর করবে কিনা। জামাতের নায়েবে আমির ছিলেন ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন যে জুলাই সনদের স্বাক্ষরের বিষয়টি বিবেচনাধীন। সেই সেন্সে পুরো তিনি সেটা বলেননি। তিনি বলেছেন যে 17ই অক্টোবর তারা শুক্রবার তারা যাবেন, কিন্তু স্বাক্ষর করবেন কিনা তখনই বোঝা যাবে। তবে তাদের দাবি, সেই পুরনো দাবি যে গণভোট, কিন্তু জাতীয় নির্বাচনের আগে নভেম্বরেই তারা গণভোট চায়। সব মিলিয়ে জুলাই সনদের যে বিষয়টা অনেকটা এক ধরনের পরিস্থিতি তৈরি হলো। যদিও জুলাই সনদের আজকের আলোচনায় প্রধান উপদেষ্টা সকল রাজনৈতিক দলগুলোকে বলেছিলেন যে 17 তারিখ শুক্রবার যে অনুষ্ঠান হতে যাচ্ছে জুলাই সনদ স্বাক্ষরে, সেই স্বাক্ষর অনুষ্ঠানে আপনারা জুলাই সনদকে সই করে ঐতিহাসিক মুহূর্তটি ধরে রাখুন এবং রাজনৈতিকভাবে বাংলাদেশে যে রাজনৈতিক দলের নেতারা একসাথে বসে দীর্ঘ আলোচনা করেছে, সেই আলোচনাতে যে ঐক্যমত্যগুলো হয়েছে, যেই বিষয়ে ঐক্যমত হয়েছে সেটা ছড়িয়ে দিন। এবি পার্টি কিন্তু কেকা, ধন্যবাদ আপনাকে। ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন এই নির্বাচন নিয়ে কোনো আপোষ নেই। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে একই সঙ্গে প্রধান উপদেষ্টা বলেন জুলাই সনদের দলিল শিক্ষার্থী থেকে শুরু করে সবার কাছে যাওয়ার খুব জরুরি। মোস্তফা মল্লিক জানাচ্ছেন। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান সামনে রেখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জরুরি বৈঠক।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের এই বৈঠকে রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য শোনেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ সবার ঐক্যতে পৌঁছার দলিল। এই সনদ পাঠ্য বই, শিক্ষা প্রতিষ্ঠান ও নাগরিকদের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। যে ছাত্র জনতার যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের এটাই আমার মনে হয় পরবর্তী অধ্যায় সঠিকভাবে রচিত হলো। এর আর কোনোভাবে রচনা করা এটা সম্ভব ছিল না। যে অধ্যায়, ওইখান থেকে আমরা কোথায় যাচ্ছি, সেই সংস্কারের কথা যেমন মুখে বলে যাচ্ছিলাম, আপনারা সেই সংস্কার প্রকৃতপক্ষে কি সংস্কার হবে সেটা করে দেখিয়ে দিয়েছেন। কাজে আমরা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সারা জাতি এটা বড় রকমের উৎসবের মধ্যে আমরা শরীর খবর সবাই স্বাক্ষর করব, এবং যেই কলমে স্বাক্ষর করলাম সেই কলমগুলো যাতে করে রক্ষিত হবে। প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কথা বলেন। নির্বাচনের কথা এসছে, আবারও বলছি, বারে বারে বলছি, যত জায়গায় গেছে এই যে সম্মেলন করলাম সেখানে বলে এসছি, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এটা এই সব এই যে ঐক্যমত্য কমিশনের যে সনদ, এটা সনদেরই অংশ, এটার সঙ্গে এটা জড়িত। এটা এই যে আমরা ঘোষণা করলাম সেই ঘোষণাকে আমাদের রক্ষা করতে হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনকে সহায়তা করার জন্য সব দলকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ও হল সংসদের ভোট গ্রহণ শেষে গণনা চলছে। এরই মধ্যে কয়েকটি প্যানেল নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলেছে। এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন রিয়াজ ইসলাম, তিনি জানাচ্ছেন ভোট গণনার খবর। রিয়াজ, আপনার কাছে সবশেষ কি তথ্য আছে আমাদের জানান। সারাদিন চাকসু নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে, এখন কিন্তু আসলে ভোটের গণনা চলছে। সারাদিন যে ভোটগুলো হয়েছে সেগুলোর ভোট কিন্তু এখানে রয়েছে, এবং ভিতরে আমরা দেখতে পেয়েছি ভোট গণনার কাজ চলছে। সেখান থেকে কিন্তু আসলে সরাসরি সম্প্রচার করা হচ্ছে বাহিরে, এবং সাধারণ শিক্ষার্থীরা সেটি কিন্তু দেখছেন, এবং এখান থেকে যে ফলাফল পাওয়া যাবে সেটি প্রধান নির্বাচন কমিশনের কাছে যাবে, সেই পরবর্তীতে সেখান থেকে আসলে ফলাফল ঘোষণা করা হবে। এবং আমরা জানি যে এবার কিন্তু ওএমআর পদ্ধতিতে এই নির্বাচনের ভোট গণনা চলছে, এবং সেটি প্রতিবার 1200 ওএমআর দেওয়ার পরে একটু রেজাল্ট বেরিয়ে আসছে। সেক্ষেত্রে বলা যায় যে দ্রুত সময়ের মধ্যে এই ভোট গণনা শেষ হবে। তবে বিভিন্ন প্যানেলের শিক্ষার্থীরা বিভিন্ন প্রার্থীরা তারা কিন্তু এই নির্বাচন ঘিরে নানা পাল্টা অভিযোগ করছেন। সেগুলো আসলে কভার করেছিলেন আমাদের সহকর্মী চৌধুরী ফরিদ। তার কাছে জানতে চাই যে কি দেখলেন, তারা কি বলছে। সারাদিন উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। এর মধ্যে বিভিন্ন সংগঠন, ছাত্র শিবির এবং ছাত্রদল সহ বিভিন্ন সংগঠন একজনের বিরুদ্ধে, একটা সংগঠনের বিরুদ্ধে তারা পাল্টা অভিযোগ করেছে, সংবাদ সম্মেলন করেছে। তারা আবার নির্বাচন কমিশনকে লিখিত অভিযোগ দিয়েছে। নির্বাচন কমিশন কিছু কিছু অভিযোগের জবাব দিয়েছে, কিছু কিছু ঘটনার দুঃখ প্রকাশ করেছে। সর্বশেষ ছাত্রদল তাদের অভিযোগ করেছে তারা এলইডি স্ক্রিন বন্ধ করে দিয়ে হয়তো ভোট কারচুপিরও তারা আশঙ্কা করেছেন, এরকমও অভিযোগ করেছেন। তো সর্বশেষ নির্বাচন কমিশন জানিয়েছেন তারা আগামী 6-7 ঘন্টার মধ্যে হয়তো ওএমআর পদ্ধতির মাধ্যমে তারা পূর্ণাঙ্গ রেজাল্ট দিতে পারবেন। এবং এই ইনসানিয়াত বিপ্লব তারা কিন্তু এই নির্বাচন বর্জন করেছেন। এছাড়াও প্রায় 4টি প্যানেল তারা নির্বাচনের নানা অনিয়ম তুলে ধরেছেন। এই ছিল আমার কাছে চাকসু নির্বাচন থেকে সবশেষ। রিয়াজ, ধন্যবাদ আপনাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ বৃহস্পতিবার। শিক্ষার্থীদের কথা মাথায় রেখে যারা কাজ করবেন তাদেরকেই বেছে নেওয়ার কথা বলছেন সাধারণ ছাত্রছাত্রীরা। নির্বাচন ঘিরে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্ভুল ফলাফলের ঘোষণার প্রত্যয় জানিয়েছে রাকসুর নির্বাচন কমিশন। সভ্যতা রক্ষায় বিশ্বের সংরক্ষণ সক্ষমতা বাড়াতে নীতিমালা ও আইনি পদক্ষেপের পাশাপাশি যথাযথ অর্থায়ন নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আবুধাবিতে IUCN বিশ্ব সংরক্ষণ সমাপনীতে মানবজাতি ও প্রকৃতির ভারসাম্য ফেরাতে আগামী 5 বছরের লক্ষ্যমাত্রা পূরণের বিকল্প নেই বলছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্য প্রতিনিধি মেহেদী হাসানের তথ্য ভিডিওচিত্রে মোশাহিদ রনি জানাচ্ছেন। কালের চাকার সাথে পাল্লা দিয়ে জনসংখ্যা, অবকাঠামো এবং দখল দূষণ যত বৃদ্ধি পাচ্ছে ততই ধরিত্রী থেকে হারিয়ে যাচ্ছে একের পর এক জীববৈচিত্র্য। IUCN-এর হালনাগাদ তথ্য বলছে বর্তমানে 10 লাখের বেশি প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে যেমন রয়েছে, তেমনি এই তালিকায় বছরে যুক্ত হচ্ছে আরও প্রায় 10,000 প্রজাতি, যা বার্তা দিচ্ছে ধ্বংসের দ্বারপ্রান্তে সভ্যতা। এমন বাস্তবতায় আবুধাবিতে শেষ হওয়া
IUCN বিশ্ব সংরক্ষণ কংগ্রেসের নতুন লক্ষ্যমাত্রায় 2030 সালের মধ্যে সমুদ্র ও স্থলভাগের 30% সংরক্ষণ। এবারে একটা প্যাভিলিয়ন হয়েছে যেখানে আদিবাসীরা নিজে আদিবাসীদের কথা বলছে। আমরা ভবিষ্যতে যেমন উন্নতির দিকে নিয়ে যাচ্ছি আমরা, কিন্তু আবার হচ্ছে নারী আর প্রকৃতির মাঝেও আমরা কিন্তু প্রভাব ফেলছি। ওই জায়গাটাকে আমরা ভবিষ্যতে ভালো কিছু দেখতে চাই। ভূমিতে 30% বনায়ন এবং 30% সামুদ্রিক সম্পদ সংরক্ষণ করব কিভাবে? আমরা জানি বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে সাম্প্রতিককালে যেভাবে বন উজাড় হয়েছে, নদী দখল হয়েছে, দূষণ হয়েছে, সেইখানে চ্যালেঞ্জটা আরও গভীরে প্রথিত। এই ইকোনমিক থটের উপরে যে আনলিমিটেড গ্রোথ উইথ লিমিটেড রিসোর্সেস এর কারণে কিন্তু আমাদের এখন পরিবেশগত ধ্বংসের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। As you know, 50% of our species have degraded or have become extinct or are on the way to becoming extinct. এখন আমরা যদি আমাদের ইকোনমিক অ্যাপ্রোচটা না চেঞ্জ করি, আমাদের কিন্তু পরিবেশের উপর ধ্বংস কন্টিনিউ হতে থাকবে। বিলুপ্তির ঝুঁকিতে থাকা লাখো প্রজাতির সংরক্ষণ ও হাজারো প্রজাতির ঝুঁকি কাটাতে কংগ্রেস প্রস্তাবিত রেজলিউশন প্রতিপালন নিশ্চিতেই মুক্তির রূপরেখা দেখছেন পরিবেশবাদীরা। আমরা ওয়েটল্যান্ড কনজারভেশনের কথা বলছি। দেখা যাচ্ছে যে আমাদের খাল নদীগুলো মরে যাচ্ছে, দূষণে নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে যত জীববৈচিত্র্য ছিল সেগুলোও ধ্বংসের পথে। তো কাজেই আমাদের এটি ন্যাশনাল প্রায়োরিটি। একই সাথে আমাদের গ্লোবাল মোশন এবং ইন্টারন্যাশনাল সাপোর্ট এবং কনজারভেশনের জন্য এখানে IUCN-কেও আমরা এই কথাগুলো বলেছি। প্রায় 100-র মতো নতুন মেম্বার হয়েছে এবার, এবং 6টি নতুন দেশ এখানে যুক্ত হয়েছে। নতুন নতুন মেম্বার, নতুন নতুন দেশ যখনই যোগ হচ্ছে IUCN-এর এই প্ল্যাটফর্মে, ততই কিন্তু শক্তিশালী হচ্ছে আমাদের এই সংগ্রাম, এই কনজারভেশনের সংগ্রাম। নানা আইনগত ব্যাপারও আসছে এর মধ্যে। এখানে কিন্তু অনেক সায়েন্টিস্ট, অনেক এনভায়রনমেন্টালিস্ট এবং এখানে নানা মতের নানা মানুষ যারা এটাতে কন্ট্রিবিউট করতে পারেন, তারাও কিন্তু এগিয়ে আসছেন এই সম্মেলনে। সংরক্ষণের কথাটা বলতে পারবো যত জোরে সোরে, ততই কিন্তু আমাদের সারা পৃথিবীটা ভালো থাকবে। আমাদের একটি প্রত্যাশা, IUCN-এর মতো একটি ভালো প্রতিষ্ঠান সামনে কনজারভেশনটাকে সবাইকে নিয়ে এগিয়ে যেতে পারবে এবং একটা ভালো ফল পাওয়া যাবে এই সারা পৃথিবীর ভালোর জন্য। কংগ্রেসের সমাপনী দিনে সদস্য সমাবেশে সপ্তাহ ধরে চলা আলোচনার বিভিন্ন প্রস্তাব ও রেজলিউশন নিয়ে বিতর্ক ও ভোট হয়েছে। এর ফলে পরিবেশ সংরক্ষণে বৈশ্বিক এজেন্ডাতে গতিশীলতার প্রত্যাশা বিশ্লেষকদের। মোশাহিদ রনি, চ্যানেল আই। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানি। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। দেশের জনপ্রিয় কিশোর গোয়েন্দা সিরিজ 3 গোয়েন্দা স্রষ্টা লেখক রকিব হাসান মারা গেছেন। বিকেলে কিডনি ডায়ালাইসিস চলাকালীন তাঁর মৃত্যু হয়। ভূমি সারথীর রিপোর্ট। 3 গোয়েন্দার স্রষ্টা লেখক রকিব হাসান 1950 সালের 12ই ডিসেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন তিনি। বাবার চাকরির কারণে শৈশব কেটেছে ফেনীতে। সেখান থেকেই স্কুল জীবন শেষ করে ভর্তি হন কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে। পড়াশোনা শেষে বিভিন্ন চাকরিতে যোগ দিলে অফিসের বাঁধাধরা জীবনে তার মন টেকেনি। অবশেষে লেখালেখিকেই বেছে নেন তিনি। সেবা প্রকাশনী থেকেই তার লেখক জীবনের সূচনা। প্রথম দিকে বিশ্বসেরা ক্লাসিক বই অনুবাদ করে লেখালেখির জগতে প্রবেশ করেন রকিব হাসান। এরপর টারজান, গোয়েন্দা রাজু, রেজা সুজা 4 শতাধিক জনপ্রিয় বই লিখেন। তবে তার পরিচয়ের সবচেয়ে বড় জায়গা হল 3 গোয়েন্দা সিরিজ। এই সিরিজ বাংলাদেশের অসংখ্য কিশোর কিশোরীর কৈশোরের সঙ্গী। মূলত রবার্ট আর্থের 3 ইনভেস্টিগেটর সিরিজ অবলম্বনে 3 গোয়েন্দার সূচনা। তবে রকিব হাসানের লেখক শৈলীতে এটি পেয়েছেন একেবারে নতুন রূপ। বাংলাদেশি সাহিত্য হয়ে উঠেছে এটি। এই সিরিজের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন হাজারো কিশোর পাঠকের প্রিয় লেখক। নিজ নামে লেখার পাশাপাশি তিনি ব্যবহার করেছেন বিভিন্ন ছদ্মনাম। শামসুদ্দিন নব নামে তিনি অনুবাদ করেছেন জুল ভার্সনের বইগুলো। দেশের পাঠকদের কাছে রকিব হাসান শুধু একজন গোয়েন্দা লেখক নন, তিনি কয়েক প্রজন্মের শৈশব কৈশোরের ভালোবাসার মানুষ।
সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মাইমুর ফেসবুকে পোস্টে জানিয়েছেন, কিডনির ডায়ালাইসিস চলাকালে রকিব হাসানের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৪ বছর ১০ মাস। ভৌমি সারথী, চ্যানেল আই। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তানে পাকিস্তানি বাহিনীর হামলায় ১৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে অভিযোগ করেছে কাবুলের তালেবান প্রশাসন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তালেবান মুখপাত্র জানিয়েছেন, হামলায় শতাধিক আফগান আহত হয়েছেন। তবে পাকিস্তান দাবি করেছে তাদের হামলায় ২০ তালেবান যোদ্ধা নিহত হয়েছে। এর আগে সীমান্ত সংঘাতে উভয় পক্ষের বহু সৈন্য নিহত হয়। এই ঘটনায় সীমান্তের বেশ কয়েকটি ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে। সীমান্তে আটকা পড়েছে দুদেশের পণ্যবাহী অনেক যানবাহন। এবারে কৃষি সংবাদ। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে টমেটো চাষে দারুণ সাফল্য পেয়েছেন মৌলভীবাজারের এক তরুণ কৃষক। মাত্র ২ মাসেই কাঙ্ক্ষিত সাফল্য পাওয়ায় ওই এলাকায় গ্রীষ্মকালীন টমেটো সহ সবজি চাষ বৃদ্ধির নতুন এক সম্ভাবনা দেখা দিয়েছে। এবারে প্রকৃতি সংবাদ। পরিবেশের টেকসই উন্নয়নে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে নীলফামারীতে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। ডিমলা ক্লাবের সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় নানা জাতের দেশীয় গাছের চারা। পরিবেশ বান্ধব উদ্যোগের প্রশংসা করেছেন বিশিষ্টজনেরা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। চট্টগ্রামের বাঁশখালী চাম্বলে পূবালী ব্যাংকের ২৫৫তম উপশাখা চালু হয়েছে। উদ্বোধন করেন ব্যাংকের চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহিম। উপস্থিত ছিলেন ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ শাহেদ আলী, বাঁশখালী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মাকসুদুর রহমান, চাম্বল উপশাখার ব্যবস্থাপক মোহাম্মদ রিদওয়ান করিম এবং অন্যরা। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে 2026 বিশ্বকাপ ফুটবলের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড, আরও জায়গা করে নিয়েছে। আপনারা দেখছেন চ্যানেলের সংবাদ। এবারে খেলার খবর। বিশ্বকাপ লাটভিয়াকে হারিয়ে ইউরোপ থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করল 1996 সালে চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সুযোগ ছিল পর্তুগালেরও, তবে যোগ করা সময়ে গোল খাওয়ায় সুযোগ হাতছাড়া। বিশ্বকাপ বাছাইয়ের সর্বোচ্চ গোল শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপোষ নয়, ঐক্যমত্য কমিশনের বৈঠকে বললেন প্রধান উপদেষ্টা। জুলাই সনদের দলিল সব মানুষের কাছে পৌঁছে দেওয়ার তাগিদ। ৩.৫ দশক পর শান্তিপূর্ণ পরিবেশে চাকসু নির্বাচন শেষে চলছে গণনা। আগামীকালের রাকসু নির্বাচন ঘিরে প্রস্তুতি। এবং সভ্যতা রক্ষায় বিশ্বের সংরক্ষণ সক্ষমতা বাড়াতে নীতিমালা ও আইনি পদক্ষেপের আহ্বান। যথাযথ অর্থায়ন নিশ্চিতের তাগিদ। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।